তো আমরা গতদিন পর্যন্ত এরকম দেখছি, এখানে একটা বস্তু আছে, এটা মনে করো যে m1 ভরের একটা বস্তু u1 আদি বেগে যাচ্ছে, এখানে আরেকটা বস্তু আছে সেটার ভর হলো m2, এটা হলো u2 আদি বেগে যাচ্ছে, তারপর ওখানে সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর দুটো বস্তু মিলিত হবে, নয়তো তোমার হচ্ছে আলাদা আলাদা চলে যাবে দুই দিকে, ঠিক আছে? তো এই যে সংঘর্ষটা হলো, সংঘর্ষ হওয়ার পর দুটো বস্তু হয় মিলিত হবে, নয়তো আলাদা যে কোনো একটা হবে, সংঘর্ষ হবে, ঠিক আছে? সংঘর্ষটা যেটা হলো, ওই সংঘর্ষটা ওইখানে তোমার যেভাবে ঘটে সেটা হলো তোমার দুই ধরনের হয়। সংঘর্ষ যেটা হয় সেটা হচ্ছে তোমার দুই ধরনের সংঘর্ষ হয়। আমি এখানে একটু লিখে দেই, এই একটা বস্তু, এই একটা, এটা হলো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, আর এটা হলো তোমার সংঘর্ষের পরে, সংঘর্ষের সময় এটা, আর পরে হবে হচ্ছে যখন দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এই যে সংঘর্ষের সময়ে এখানে দুটা কাহিনী ঘটে আমাদের, আজকে ওই দুটা কাহিনী শুধু পড়বো আমরা, ঠিক আছে? আর এই দুটা কাহিনী থেকে তোমার ছিল সৃজনশীলটা আসে। আমাদের এখন পর্যন্ত ওইভাবে বলে হয়নি যে সৃজনশীল কোন টপিক থেকে আসে। এই ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আমাদের হচ্ছিল তোমার একটা সৃজনশীল হয়, সেটাই আমরা আজকে একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তোমার হচ্ছে দুইটা ভাগে আর ভাগ হয়। সংঘর্ষ হলো তোমার দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হলো তোমার স্থিতিস্থাপক, আর একটা হলো অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো কত তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে দুইটা কাহিনী ঘটে, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আরো যদি একটু ভালো করে বলা যায়, এখানে আসলে দুটা কাহিনী ঘটে না, টোটাল কাহিনী ঘটে হলো চারটা। যখন সংঘর্ষ হয় তখন টোটাল কাহিনী ঘটে চারটা। তার মধ্যে তোমাদের হিসাবে বলা হচ্ছে যে স্থিতিস্থাপক আর হলো অস্থিতিস্থাপক দুইটা, আরো দুটো আছে, একটা হলো সংরক্ষণশীল আর একটা হলো অসংরক্ষণশীল, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে? তোমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্নে থাকে এরকমই, বা ঘ নাম্বার প্রশ্নে থাকে, দিয়ে বলে যে দেখাও যে সংঘর্ষটি একটি সংরক্ষণশীলতা বা অসংরক্ষণশীল, বা ঘ নাম্বার প্রশ্নে বলে দেওয়া থাকে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক। টোটাল আমি প্রশ্ন বললাম হলো তোমার ছিল চারটা, একটু ভালো করে খেয়াল করে শোনো। বলবে দেখাও যে সংঘর্ষটি সংরক্ষণশীল বা অসংরক্ষণশীল, এখানে কিন্তু দুটো হলো। আবার বলবে যে দেখাও যে সংঘর্ষটি স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক। এই হলো টোটাল তোমার হচ্ছে চার ধরনের কোশ্চেন হয়। যদি সংরক্ষণশীল বা অসংরক্ষণশীল বলে দেওয়া থাকে, কি সংরক্ষণশীল এই যে এটাতে শুরু, যদি সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল যদি বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে জাস্ট এই যে এই সূত্রটা প্রমাণ করে দেখা লাগতো, তোমরা যেটা করে আসছো, m1 v1 প্লাস m2 v2, এই সূত্রটা তোমাদের প্রমাণ করে দেখাতে লাগতো যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি সমান হয় তাহলে তুমি বলতে সেটা কি সংরক্ষণশীল, আর যদি সমান না হয় তখন বলবে কি অসংরক্ষণশীল, ঠিক আছে? তার মানে এখানে কি হবে, সমান হবে না, এটাতে কি হবে না, সমান হবে না, আর এটাতে কি হবে, সমান হবে। বোঝা গেছে কথা? তো এখন তোমাদের পরীক্ষার হলে যেটা দেওয়া থাকে, আমি যতদূর জানি সেটা হলো তোমার গ নাম্বার প্রশ্নের বলে দেওয়া থাকে, গ নাম্বার প্রশ্নে হয়তো বা v1 = হট অথবা v2 = হট, যে কোনো একটা বেগ তোমার অজানা দেওয়া থাকবে, এটা হলো গ নাম্বার প্রশ্নে থাকে। যখন সৃজনশীল করাবো তখন যা দেখা যাবে আর কি। এটাতে সৃজনশীল আসছিল মনে হয় একটা কি দুইটা, আমার যতদূর মনে পড়ে। তারপর ছিল বিভিন্ন স্কুল কলেজের যে টেস্ট পরীক্ষার কোশ্চেন গুলো দেখলে এখান থেকে আরো কিছু সৃজনশীল পাওয়া যায়। তো গ নাম্বার প্রশ্নে সচরাচর হয়তো বা v1 নয়তো v2 যে কোনো একটা অজানা দেওয়া থাকে, সেটা তোমাকে বের করতে হয়, ঠিক আছে? এবং বের করার পর সেটা কোন দিকে যাবে, যে সামন দিকে যাবে না পিছন দিকে আসবে, এই টাইপের হচ্ছে গ নাম্বার প্রশ্নে থাকে। আর ঘ নাম্বার প্রশ্নে বলে দেওয়া থাকে যে সংরক্ষণশীল না অসংরক্ষণশীল, দেখাও যে সংঘর্ষটি সংরক্ষণশীল না অসংরক্ষণশীল। তখন তুমি এটা যেকোনো এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখে বলে দিবা যে কি হলো না হলো, ঠিক আছে?
আচ্ছা, তো এর চেয়ে বেশি বড় হবে না, এইটুকু প্রশ্নগুলো কিন্তু ছোট ছোট হয় উত্তরগুলো। এখান থেকে দেখো এই ইকুয়েশনে বসাই দিলে কিন্তু তুমি আসলে V1 বা V2 এর মান পাবা। আবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করতে পারলে তুমি কিন্তু তোমার হচ্ছে সংরক্ষণশীল না অসংরক্ষণশীল কিছু একটা বের হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, সংরক্ষণশীল অসংরক্ষণশীল এটা বোঝা গেল। এখন স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক যদি থাকে তাহলে কি হবে? স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক হওয়ার শর্ত হলো দুইটা। শর্ত হলো কি তোমার? দুইটা। আমি একটু লিখে দিই শর্তগুলো। এই যে এই সূত্র যেটা লিখলাম, যেটা তোমরা পড়ে আসছো, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটা সমান থাকে। ভরবেগের যে সংরক্ষণশীলতার যে সূত্র, এটা তোমার হচ্ছে সমান থাকবে। এবার আসা হচ্ছে যেটা বলতেছিলাম আমি, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এর হলো শর্ত হলো দুইটা, ঠিক আছে? শর্ত এক নাম্বার হলো তোমার হচ্ছে ভরবেগ বা ভরবেগের সংরক্ষণশীলতা থাকবে, আর দুই নাম্বার হলো গতিশক্তি সংরক্ষণশীল হবে, ঠিক আছে? গতিশক্তি তো বলছে, এখান থেকে সংরক্ষিত বলছে। যাই হোক, এখানে লেখা আছে সংরক্ষিত হবে আর কি, একই কথা হলো। সংরক্ষণশীল ভরবেগের সংরক্ষণশীলতা একই তো কথা, বুঝে ফিরে একটু বাংলা ভাষায় একটু কথা না 19-20 হলো। তাহলে এখন আমরা তো ভরবেগের সংরক্ষণশীল এটাকে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, যেটা হচ্ছে m1 u1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2। এটা আগে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা হবে, এটা মিলে গেছে। তারপর তোমাকে আবার দেখাতে হবে যে গতিশক্তি সংরক্ষণশীল কি না। গতিশক্তি সংরক্ষণশীল বলতে বোঝায় আদি গতিশক্তি ইকুয়াল টু শেষ গতিশক্তি হতে হবে। যখন যখন সংঘর্ষ হইছে, তখন সংঘর্ষ হওয়ার আগে দেখা একটা ভর আছে বেগ আছে। সংঘর্ষ হওয়ার পর তার ভরও থাকবে এবং V1 আর V2 তার বেগও থাকবে, ঠিক আছে? বেগও থাকবে, ভরও থাকবে, তাহলে শেষ একটা বেগ গতিশক্তি থাকতেছে। আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি যদি সমান হয়, তার মানে সূত্রটা দাঁড়াচ্ছে হলো কত? হাফ m1 u1 স্কয়ার হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো এটা হলো তোমার ছিল গতিশক্তি সংরক্ষণশীলতা, এই যে এই সূত্র। মানে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি যদি মোট গতিশক্তি যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটা হলো কি? স্থিতিস্থাপক, ঠিক আছে? বস্তুটার সংঘর্ষ যেটা হবে সেটার নাম হলো কি? স্থিতিস্থাপক। আচ্ছা, বোঝা গেছে কথা? আর অস্থিতিস্থাপক হওয়ার শর্ত হলো দুইটা, এখানেও দুটো হলো শর্ত। এক নাম্বার হলো, আরো শর্ত হলো তোমার দুইটা। এক নাম্বার শর্ত হলো তোমার ভরবেগ সংরক্ষিত থাকবে। দুই নাম্বার গতিশক্তি অসংরক্ষিত। গতিশক্তি সংরক্ষিত অবস্থায় থাকবে না, গতিশক্তি হবে তোমার ছিল কি? অসংরক্ষিত। বুঝতে পারছো? আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে ভালো মতো? বোঝা যাচ্ছে তো? নাহলে বলো আর একটু বড় বড় করে লিখবো নি। তাহলে দেখো আমাদের শর্ত কিন্তু এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? যদি এরকম ফিল আপ হয় যে কোনো একটা, তাহলে বলে দিবে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়তো অস্থিতিস্থাপক। এখন আমরা একটা সূত্র প্রমাণ দেখবো। সূত্র প্রমাণটা মোটামুটি একটু বড় হয়, আমি হয়তো পুরোটা করে দিব না, জাস্ট তোমার হচ্ছে একটু দেখে দিব। আমাদের তো মনে করো যে V1 আর V2 বের করতে হয়, তো আমরা একটা চেষ্টা করতে চাচ্ছি আমি V1 আর V2 একবারে ডিরেক্টলি কোনো একটা ইকুয়েশনের মাধ্যমে বের করা যায় কিনা, কোনোভাবে V1 আর V2 একবারে বের করা যায় কিনা। এটা বের করার সূত্রটা একটু মুখস্থ করতে হবে, কারণ এটা খুবই 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 কাজে লাগে তোমার হচ্ছে এমসিকিউ গুলোতে।
এমসিকিউ গুলোতে এগুলো সবচেয়ে বেশি আসতে দেখছি আমি, ঠিক আছে? আচ্ছা, চলো দেখি আগে সূত্রটা একটু দেখে নেই আমি। তো এখান থেকে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা আমরা সবাই জানি। আমি এটাকে একটু মডিফাই করতে চাচ্ছি, m1 u1 minus m1 v1 is equals to m2 v2 minus m2 u2। মানে 2 এর সাথে 2 নিলাম, 1 এর সাথে 1 নিছি, 2 এর সাথে 2, এই 1 এর সাথে 1, 2 এর সাথে 2, দুটো আলাদা আলাদা করে ফেলছি। তারপর এখান থেকে তোমার m1 টাকে যদি কমন নাও, u1 minus v1 equal to m2 যদি কমন নাও তাহলে v2 মাইনাস হলো কত, u2। ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। মাইনাস সহ কমন নেই না, ঠিক আছে। অনুরূপভাবে দেখো, এটা হলো গতিশক্তি সংরক্ষণশীলতা, এখানে উপরে লিখতে পারো হেডিং গতিশক্তি সংরক্ষণশীলতা হতে পায়, আর এটা ভরবেগের সংরক্ষণশীলতা হতে পায়। তো এই ইকুয়েশন আবার দেখো 1 1 2 2, 1 গুলো এক সাইডে, 2 গুলো আরেক সাইডে। তাহলে অনুরূপভাবে দেখো m1 m1 কমন নেওয়া যায়, এখান থেকেও হাফ m2 m2 কমন নেওয়া যায়। তারপরের লাইনে তো বোঝা যাচ্ছে মোটামুটি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু হলো কত, a মাইনাস b। তাহলে সূত্রটা বসাই দেই। এটাকে দেওয়া হলো তোমার 2 নাম্বার। লিখতে একটু ভুল হলে একটু বলে দিয়ে, তো মনে হচ্ছে ঠিকই তো আছে, দেখি মিলাই দেখি, নাহলে বড় প্রমাণ তো হুট করে ভুল গেলে সব শেষ। উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদ কাটাকাটি যায়, এই পাশ থেকে এই পাশে হাফ হাফ কাটাকাটি যায়, ঠিক আছে। উভয় পক্ষ থেকে হাফ হাফ কাটাকাটি দিয়ে দিছি আর কি, যে এই পাশে হাফ আর এই পাশে হাফ কাটাকাটি, আর কিছু এমন না, ঠিক আছে। এরপরে কাজ হলো তুমি হচ্ছে কি করবা, 2 ভাগ 1 করে দাও, 2 ভাগ 1 করো, দেখো কি আসে। করো করো করো, 2 ভাগ 1 করো, আমি লিখে দিচ্ছি, তারপর তোমরা নিজে নিজে করো একটু। 2 ভাগ 1 করো, দেখো কি কি আসে। আমার তো মনে হয় সবই কাটাকাটি যাবে। 2 ভাগ যদি 1 আসে তাহলে তো মনে হয় সবই কাটাকাটি যাবে। 2 ভাগ 1 যদি করো তাহলে 2 ভাগ, আর প্লাসটাই থাকবে আর মাইনাস গুলো কাটাকাটি সবই চলে যাবে। এই যে v2 u2 সব কাটাকাটি যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে একটু খেয়াল করে দেখো, আমি লিখতেছি না। 2 ভাগ 1, তার মানে এটা এই লাইনটা উপরে থাকবে, এই লাইনটা নিচে থাকবে। m1 m1 কাটা, m2 m2 কাটা, মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে শুধু থাকে হলো u1 প্লাস v1 ইজ ইকুয়ালস টু v2 প্লাস u2, এরকম একটা টার্ম থাকে, ঠিক আছে। এরপরের অংশটুকু আমি করবো না, এরপরে কাজটা হলো একটু তোমরা নিজেরা করে নিও, আমি জাস্ট খালি বলে দিব। এখান থেকে v2 ইজ ইকুয়ালস টু u1 v1 মাইনাস হলো কত, u2, আর এখান থেকে v1 ইজ ইকুয়ালস টু v2 প্লাস u2 মাইনাস হলো u1। দুটো লেখা যায়, এটা সমান এটাও লেখা যায়, একবার v2 সমান লেখা যায়, একবার v1 সমান লেখা যায়, ঠিক আছে। দুটাই লাগবে, যেহেতু আমরা একবার v1 বের করবো, একবার v2 বের করবো, ঠিক আছে। একবার v1 বের করবো, একবার v2 বের করবো। আচ্ছা, এবার তোমাদের কাজ হলো, আমি এই লাল কালিটা একটু মিশাই দেই, যেহেতু আমি কেটে কেটে দিছিলাম।
এইখান থেকে কোনটা নিবা, V2 নিবা না V1 নিবা, যেটা মন চায়। যদি তুমি V2 নাও তাহলে V2 এর মানটা এখানে বসাই দিবা, V2 এর মানটা কি করবা এখানে বসাই দিবা, ঠিক আছে। লেখো 1 নং এ V2 এর মান বসিয়ে পাই 1 নং এ V2 এর মান বসিয়ে, তাহলে 1 নং এ যদি V2 এর মান বসাও তাহলে কি আছে, M1 U1 minus V1 is equals to M2। V2 এর মান বের করার সূত্র U1 plus V1 মাইনাস হলো U2 মাইনাস হলো U2, ঠিক আছে। দেখো তো এটা আসতেছে কিনা। আচ্ছা, এরপরের কাজ হলো M1 U1 মাইনাস হলো তোমার হচ্ছে কত, M1 V1 equal to M2 U1 plus M2 V1 minus 2 M2 U2। দেখো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, এ পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কাজ কি দেখো তো, আমাদের এই ইকুয়েশন গুলোর মধ্যে জাস্ট শুধু এখানে V1 আর V1 আছে না, আর বাকি যা আছে আমার তো মনে হয় সবকিছুর মানে আমরা জানে ফেলছি, তাই না। তুমি ভর তো জানবা, M1 আর M2 তো ভর তো তোমার দেওয়াই থাকবে, আদি বেগও তো তোমার দেওয়া থাকবে, শুধু থাকবে না কি তোমার শেষ বেগ গুলো দেওয়া থাকবে না। তাহলে এই ইকুয়েশন থেকে খালি V1 এর মানটা কিন্তু বের করা যায়, ঠিক আছে। তো আমি ওগুলা দেখাচ্ছি না, তোমরা শুধু ডাইরেক্টলি করে ফেলাইও। আমি V1 সমান কত লেখা যায় একটু লিখে দেই। V1 সমান একটু ক্যালকুলেট করে দেখবা, M1 minus M2 ডিভাইডেড বাই হলো M1 প্লাস M2, একটু সিম্পলিফাই করলে চলে আসে আর কি, 2M1 2M2 U2 ডিভাইডেড বাই হলো তোমার M1 প্লাস M2। তো এটা হলো V1 বের করার সূত্র, একবারে ডিরেক্টলি বের হয়ে যাবে। এখন হয়তো ভাবতেছো ভাই এত বড় সূত্র পড়ার দরকার কি, আমি ভেঙে ভেঙে করবো, হ্যাঁ তাও হয়, কিন্তু এটা লাগবে, এই সূত্রটা কাজ আছে অনেক, ঠিক আছে। সেটা আমি দেখাবো, কেসগুলো ডিফারেন্ট কেসগুলো একটু দেখাবো তোমাদের কি কি ঘটে না ঘটে। তো অনুরূপভাবে যদি এরপরের ইকুয়েশনে যদি 1 নং ইকুয়েশনে যদি V2 এর মান না বসায় যদি V1 বসাও, কি বসাও এবার এই যে এটা নিয়ে এসে যদি এখানে বসাও V1 যদি বসাও, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন আসে এইরকম। সেক্ষেত্রে আসবে V2 is equals to M2 minus M1 divided by M1 plus M2 U1 plus 2M1 U1 divided by M1 plus M2। এটা হলো V2 বের করার ইকুয়েশন, এটা হলো V2 বের করার ইকুয়েশন, ঠিক আছে। এটা হলো V1 বের করার ইকুয়েশন, এটা V2 বের করার ইকুয়েশন। যদি এই ইকুয়েশন জানা থাকে তোমরা শুধু ডিরেক্টলি বের করতে পারবা। একটু খেয়াল করে দেখো ইকুয়েশন গুলো কিন্তু সেম সেম, M1 plus M2 M1 plus M2 M1 plus M2 M1 plus M2, মানে হর গুলো সবগুলোরই সেম। এখানে দেখো U1, ঠিক আছে, এখানেও তোমার দেখো U1ই আসছে, কোনো চেঞ্জ নাই, ঠিকই তো আছে লেখা, হ্যাঁ U1 ঠিক আছে। এখানেও U1 এখানেও U1। যখন এখানে 1 নিবা, তখন এখানে U2, যখন এখানে 2 নিছো তখন এখানে উল্টা হয়ে গেছে, খালি U1 উল্টা হয়ে গেছে, আর কিছু কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, খালি এখানে ভর চেঞ্জ হয়ে গেল রে, M1 minus M2, আর এখানে তোমার উল্টে গেছে M2 minus M1 উল্টে গেছে আর কি। তো যাই হোক, এখন কথা হলো এই দুটো সূত্রের কিছু কেস আছে এবং ওই কেসগুলো দিয়ে তোমার আসলে এমসিকিউ গুলোতে একটু বেশি কোশ্চেন আসে। যদি কোনো কারণে M1 আর M2 ইকুয়াল হয়, যদি কোনো কারণে ভর যদি সমান হয়, ফার্স্ট 1 নাম্বার শর্ত কি, যদি তোমার আসলে এরকম কেস দেওয়া থাকে, ডিফারেন্ট কেসগুলো বলে দেওয়া থাকে, তাহলে দেখো কেস 1 যদি তোমার হচ্ছে M1 আর ইকুয়াল টু তোমার M2 বলে দেওয়া থাকে, M1 আর M2 যদি ইকুয়াল হয়, তাহলে সেক্ষেত্রে তুমি খেয়াল করো তো, M1 আর M2 যদি ইকুয়াল হয় তাহলে এটা কি হয়ে যাবে তোমার বাদ না, এটা তোমার বাদ হয়ে যাবে। তার মানে এই পুরো টার্মটাই হলো তোমার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো, M1 আর M2 যদি ইকুয়াল হয়, যদি কোনো কারণে দুটো যদি সমান হয়, তাহলে এখানে বিয়োগ করলে তো অবশ্যই কি হবে, তখন 0 হয়ে যাবে। তাহলে এই পুরো টার্মটা তখন বাদ হয়ে যাবে, শুধু থাকবে কত, এইটুকু।
শুধু থাকবে কত এইটুকু, তখন v1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার একটু খেয়াল করো, m1 আর m2 ইকুয়াল, তাহলে আমরা কি এখানে 2 বলতে পারি না? এই যে m1 এর বদলে 2 বলতে পারি, তাহলে সেক্ষেত্রে উপরে 2m2 u2 ডিভাইডেড বাই 2m2, এটা কাটা, তাহলে দেখো আমরা বলতে পারি v1 ইজ ইকুয়ালস টু u2। শর্তটা হলো যদি কোনো কারণে m1 আর m2 ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারবো যে প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদি বেগ। কথা বোঝা গেছে? একটু খেয়াল করে দেখো, প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদি বেগ, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ বলো, কোন জায়গায়? কোন জায়গাটা বললা? এখানে এটা m2 m1 আসছে, m2 m1 আসছে। আমি দেখলাম, সূত্র দেখলাম তো, ওটা আমার কাছে কনফিউশন মনে হচ্ছিল যে ওটা m1 m2 হওয়ার কথা, কিন্তু এখানে তো দেখতেছি এটা লেখা আছে। তো বইয়ে কি দেওয়া আছে? m1 m2, মানে এই যে আমি নোট থেকে তুমি এই যে এটার কথা বলতেছো না? প্রমাণ করে কি ইউটিউব আসে? কারো কাছে কি বই আছে? আমার কাছে বই নাই তো। ইউটিউব আছে? তাহলে দিয়ে দাও তো, তাহলে ইউটিউব দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো ভালো হলো। তাহলে এখানে ভুল গেছে, টাইপিং ভুল করছে এই জায়গায়। আমি তাহলে লিখে দিই ইউটিউব। আচ্ছা, তাহলে এখন দেখো, এই কেসটা তো তুমি খালি এই সূত্রের জন্য অ্যাপ্লাই করছো, এই সেম কেসটা যদি তুমি এইখানে অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো এখান থেকে কি আসে। এইখানে যদি অ্যাপ্লাই করো, তাহলে আমাকে বলো m1 আর m2 যদি ইকুয়াল হয়, তাহলে এই পুরো টার্মটা তোমার 0, তাহলে v2 ইকুয়ালস টু লেখা যায় কত? 2m1 u1 ডিভাইডেড বাই হলো m1 প্লাস m2। তো অনুরূপভাবে এখানে 1 আছে, এখানে 1 দেই, যেহেতু তোমার আসলে m1 আর m2 দুটো ইকুয়াল, ঠিক আছে? তাহলে এখান থেকে 2m1 ডিভাইডেড বাই 2m1 u1, তাহলে এটা কাটা, তাহলে অতএব v2 ইজ ইকুয়ালস টু হলো কত? u1। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে কেসটা যে দ্বিতীয় বস্তুর বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। এইখানে বলতে পারলাম হলো প্রথম বস্তুর শেষ বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগ, আর এখানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগ। ঠিক আছে? দেখো, একটা আর একটা কিন্তু অল্টা। ঠিক আছে? এই দুটো কেসের জন্য লাগতেছে, আমাদের এই সূত্রটা থেকে সহজে বের করা যাচ্ছে, এমসিকিউ গুলোতে খুব কাজে দেয়। আচ্ছা, তারপর তোমার কোনো কারণে যদি বলে দেওয়া থাকে প্রশ্নে প্রথম বস্তু স্থির আছে বা দ্বিতীয় বস্তু স্থির আছে, তাহলে দেখো তো কেসটা কি হয়ে যায়। কেস 2, এবার আমরা কেস 2 বলতে চাচ্ছি। কেস 2টা হলো, এটাও মিশাই নেই, একটা কেস গেল। এবার আসো কেস 2 তে, এগুলো মিশাই দেই, খালি সূত্রটা লাগতেছে তো আমার। কেস 2, ধরো প্রথম বস্তু স্থির, প্রথম বস্তু যদি স্থির হয়, তার মানে কি আসলে u1 ইকুয়াল টু 0 না? u1 ইকুয়াল টু কত হবে তোমার? 0। তাহলে প্রথম বস্তু যদি স্থির হয়ে যায়, তাহলে দেখো তো এই টার্মটা পুরোটাই কি হয়ে যাবে তোমার? 0 হয়ে যাবে, কারণ u1 তুমি 0 বলতিছো। তাহলে এই টার্মটা যদি 0 হয়, তাহলে v1 ইজ ইকুয়ালস টু আমরা এটাই বলতে পারি, v1 ইজ ইকুয়ালস টু 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হয়। অনুরূপভাবে তাহলে এইখানে যদি u1 টা যদি 0 হয়, তাহলে এটার জন্য দেখো তো এই পুরো টার্মটা বাদ না, তখন তাহলে v2 ইজ ইকুয়ালস টু কত হবে? এই যে, ঠিক আছে?
এটা একটা কেস। তারপর আবার যদি তুমি চলে কেস 3 যদি এইভাবে নিতে চাও, একই কথা হবে। এবার যদি বলো যে দ্বিতীয় বস্তু স্থির, কি দ্বিতীয় বস্তু স্থির, তাহলে দ্বিতীয় বস্তু যদি স্থির হয় তাহলে দেখো তো তোমাদের হিসাবে তাহলে কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় বস্তু যদি স্থির হয় তাহলে u2, তাহলে এই পুরো টার্মটা কি হবে তোমার 0 হবে, এইটা থাকবে। তাহলে v1 is equals to m1 minus m2 divided by m1 plus m2 u1। অনুরূপভাবে তাহলে তোমার হচ্ছে এটার ক্ষেত্রে তোমার কি বলছে, দ্বিতীয় বস্তু স্থির মানে u2 equal to 0, তাহলে এই পুরো টার্মটা তোমার থেকে 0 হয়ে যাবে। তাহলে v2 হবে তখন কত, এই যে এটা 2m1 u1 divided by হলো কত m1 plus m2। তো দেখো এরকম কিছু কিছু ডিফারেন্ট কেস তোমার এখান থেকে কিন্তু তৈরি করা যাচ্ছে আমাদের, ঠিক আছে। তো মোটামুটি এগুলো দেখলেই হবে, আমাদের একটু মনে রাখলেই হয়। এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, গতিশক্তি সংরক্ষিত হবে কি। চলো দেখি অঙ্কটা আমরা করে ফেলাই, গতিশক্তি যেহেতু সংরক্ষণশীলতা করলাম, একটু দেখি বলছে যেটা। একটা অঙ্ক আছে, তাহলে অঙ্কটা তুলে দেই আমি। অঙ্ক, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং উল্লেখিত ঘটনার মিলিত বেগ কত হবে সেটা বের করতে বলছে। উল্লেখিত ঘটনার পর যে মিলিত যে বেগটা হবে সেই বেগটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে একটা বস্তু দেওয়া আছে, এটার ভর দেওয়া আছে 10 কেজি, ভরের একটা বস্তু u1 হলো তোমার হচ্ছিল 15 মিটার পার সেকেন্ড। তারপর এইখানে আরেকটা বস্তু দেওয়া আছে, বস্তুটা এইদিকে গেছে, এটা হলো 20 কেজি, এটা u2 is equals to হলো 5 মিটার পার সেকেন্ড। তারপর সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর জানি না কি হবে, এটা বের করতে বলছে। মিলিত বেগ কত সেটা বের করতে বলছে। আসলে কোন দিকে যাবে আমি কিন্তু তা জানি না, এটা তোমাদের দায়িত্ব, এটা বের করো। আগে এটা ফার্স্ট স্টেপ, তোমার আসলে মিলিত বেগ কত হবে। দুইটা প্রশ্ন, পরের অঙ্কে চাইছে ভরবেগের সংরক্ষণশীলতা, গতিশক্তি সংরক্ষণশীলতা হবে কি। তাহলে বের করে ফেলা তো, দেখো তো ভি কত হবে, বড় করে লিখতে হবে। আচ্ছা লিখে দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। এটা হলো তোমার 10 কেজি, এটা হলো 15 কেজি, 15 মিটার পার সেকেন্ড, এটা হলো 20, এটা হলো 5, আর মিলিত হওয়ার পর যে বেগটা হবে সেই বেগটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। 10 কেজি ভরের একটা বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 20 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা কিন্তু চিত্রে দেওয়া আছে, চিত্র থেকে বের করতে হবে তোমাকে। বলছে প্রশ্নটা হলো মিলিত হওয়ার পর বেগ কত, এটা একটু বের করে ফেলাও। মিলিত হওয়ার পর বেগ কত হবে সেটা বের করো। ক্লাস না মাইনাস, মানে কোন দিকে যাবে না যাবে সেটা সব বলতে হবে তো। আমি তো ডিরেকশনও জানি না যে কোন দিকে ডিরেকশনটা হবে। বিশ কেজি যেদিকে যাচ্ছে সেই দিকে না, 20 কেজি যেদিকে যাবে ওইদিকে হবে। কত বল, এইদিকে গিয়েছে যেটা সেটা, তাই না। তাহলে ভি এর ডিরেকশন আমার তাহলে লেখা ঠিকই আছে। কত হবে জানি বললা, 8.1667 মিটার পার সেকেন্ড। তাহলে ডিরেকশন আমার ঠিকই আছে। ডিরেকশন হলো 10 কেজি যেদিকে যাবে ওই দিকে তোমার মিলিত হওয়ার পর ওই দিকে কিন্তু যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা হলো গতিশক্তি সংরক্ষণশীল থাকবে কি থাকবে না।
গতিশক্তি তোমার হচ্ছে সংরক্ষণশীল নাও থাকতে পারে, কিন্তু ভরবেগের সংরক্ষণশীল সর্বদাই থাকবে। ঠিক আছে, যে কোনো একটা সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা অবশ্যই অবশ্যই তোমার থাকবে। কিন্তু কিন্তু তোমার হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীল নাও থাকতে পারে, তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতা যদি তুমি বের করতে চাও, তাহলে প্রথম ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে বের করতে হবে আদি অবস্থায়। আসো আদি অবস্থায় দেখি কি কি আছে। আদি অবস্থায় EK1 প্লাস EK2, EK1 মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি 1, কাইনেটিক এনার্জি 2 প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর জন্য। তাহলে এটার বদলে লেখা যায় হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2, তারপর এখানে কত হবে u2 স্কয়ার। তাহলে দেখো তো কত আসে অ্যান্সার। সব মান দেওয়া আছে, এ অবশ্যই কিন্তু u2 কে মাইনাস ধরতে হবে। তুমি যদি এটাকে প্লাস ধরো তাহলে এটা কিন্তু মাইনাস হবে। দেখো কত আসে। কত 1375 জুল। আচ্ছা, তারপর শেষ বা সংঘর্ষ হওয়ার পর এটা বলতে পারো ভালো মতো, শেষ অবস্থায় ইকে, এখানে তো আসলে একটাই বস্তু হয়ে গেছে তাই না, তাহলে এখান থেকে হবে শেষে তো তোমার EK1 প্লাস EK2 হচ্ছে না, তার কারণ হলো দুটো বস্তু মিলিত হয়েছে, কিন্তু মিলিত হয়ে একটা বেগ যেহেতু পাইছো, তার মানে মিলিত বস্তু নিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কত আসে। খালি তাই বলে এতই কম হলো? তার মানে কি সংঘর্ষটি একটি অস্থিতিস্থাপক। তাহলে সৃজনশীলে আসলে এটুকু বলে দিবা যে সংঘর্ষটি একটি অস্থিতিস্থাপক। আচ্ছা, এবার আসো একটু ইন্টিগ্রেশন করব, দেখি ইন্টিগ্রেশন। এটা তোমার নোটের 37 নাম্বার ম্যাথ, ও নোট তো তোমাদের আজকে দিয়ে দিব মনে হয় যতদূর। 30 জনের প্রিন্ট কমপ্লিট হয়েছে মোটামুটি। কালীতলা যারা বলছো আমার বাড়ির পাশে, তারা নেওয়া আগে। জলশীতলা আমি বুধবারে যাবো বুঝছো, তা এখন বুধবারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন কোনো কাজ টাজ নাই তো, দেখি জলশীতলার রেসপন্স লেভেলে কম রে নোট নেওয়ার ক্ষেত্রে। বাসায় কি ঘুম পাচ্ছিছে নাকি? না, নোট প্রিন্ট করতেছি তো, প্রিন্ট হলে যদি আজকের মধ্যে তোমার মনে করো আরো 20 কপি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে জলশীতলা কালকেও দিয়ে দিব। আজকে একটা পার্ট দিয়ে দেই আগে এক এক করে। আর কালীতলা আমার বাড়ির পাশে তো, এই জন্য আসলে কালীতলাটা আগে দিচ্ছি। হয়তো রে তোমরা নোট পাইতা, এই যে শনিবারে কারেন্ট ছিল না, শুক্রবারও রবিবারও কারেন্ট ছিল না, এই জন্য আমার এমসিকিউতে কিছু ভুল ছিল, বানান টানান ভুল টুল থাকে, কিছু ডাটা তোলা ভুল থাকে। এই যেমন এই যে এখানে একটা ডাটা চোখে পড়েনি, যে ইউ2, এই যে ইউ2 যেটা, এটা চোখেই পড়েনি। এই টুকটাক ভুল টুল হয়ে থাকলে চোখে পড়ে না আর কি। এই প্রিন্টে করলে এগুলো ভুল থাকেই যায়। হাতে লিখলেও ভুল হয়, কিন্তু কম ভুল হয়, কিন্তু প্রিন্টে তোমার মোটামুটি ভালোই ভুল চোখে পড়ে, মানে খুঁজে পাওয়া যায় না আর কি কই কেউ ভুল হয়েছে না হয়েছে। এই ভুলটা ঠিক করতে পারলাম না তোমার 2 দিনে, কালকে দিয়ে ঠিক হয়েছে রাতে, কালকে ঠিক করার পর তারপর তোমাদের যে প্রিন্টে দিয়ে দিছি। আর যারা টাকা পাঠাচ্ছ, এই যে 4টে ইনফরমেশন পাইছি, ওগুলো একটু মেসেজ দিয়ে জানা দাও। আমি ওই মেসেজ গুলো সিন করতেছি না, মেসেজ সিন করবো পরে। সবারটা পাঠাক, সবার ডাটা গুলো আসার পর একসাথে যে পিসিতে ইমেইলের একটা টেবিল তৈরি করে ফেলবো এক্সেল ফাইলে, তো না হলে দেখা যাবে যে প্রতিদিন করতে হয় আর কি। এই জন্য রেখে দিছি, একদিনে বসে সব করে ফেলবো আমি। তিন কেজি ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে, বস্তুটির অবস্থানের সমীকরণ,
সমীকরণ x is equals to 3t minus হলো কত 4t স্কয়ার প্লাস হলো t কিউব, যেখানে x এর মান মিটার, x এর মান মিটারে, t এর মান সেকেন্ডে। t equal to 0 হতে t equal to 4 সেকেন্ড সময়ে, এত সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর ওপর কৃত কাজ কত? আচ্ছা, তো যাই হোক, আমাদের দেখো 3 কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে, ঠিক আছে? তার মানে বস্তুর একটা তোমার কি দেওয়া আছে, 3 কেজি ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে, ওই তার মানে হচ্ছে এফ দেওয়া আছে একটা। এফ ইকুয়াল টু আমাদের হচ্ছে এখান থেকে দেওয়া নাই, এফ এর মান আমরা ওখান থেকে হয়তো ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো। বস্তুটির অবস্থানের সমীকরণ দেওয়া আছে, এক্স এর একটা সমীকরণ দেওয়া আছে। তো আমরা এখান থেকে দেখো এই এক্স এর সমীকরণ তোমার যখন দেওয়া আছে, এই এক্স এর ভ্যালু থেকে আমরা অনেক কিছু মান পাইতে পারি। এক্স কে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ত্বরণ পাবো। আর এখানে তোমার ছিল কত দেওয়া আছে? এম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। এফ ইকুয়াল টু কত? এম এ। তাহলে কিন্তু বলের মানটা পাওয়া গেলে তুমি, ঠিক আছে? আর বলের মানটা পাওয়া গেল, আর এখান থেকে তোমার সরণ তো দেওয়াই আছে, তো সরণের মান থেকে তোমাদের ছিল কত? ইজিলি কিন্তু কাজের মানটা বের করা যায়, ঠিক আছে? তো চলো আমরা দেখি একটু, প্রথমে আগে ত্বরণ বের করে, আগে ফার্স্ট কাজ হলো আমাদের কি করা? ত্বরণ বের করা। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3t মাইনাস হলো কত? 4t স্কয়ার প্লাস হলো t কিউব। আগে আমরা w ইজ ইকুয়াল টু হলো তোমার কত? fx না? তো f ইকুয়াল টু কত? ma। আগে আমরা ত্বরণটা বের করে নেই, আগে ত্বরণটা বের করি, তারপর বাকি হিসাব দেখবো না কি কি আছে না আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তা এখান থেকে আমাদের হচ্ছে x কে যদি ডিফারেন্সিয়েট করো, dx ভাগ হলো কত? dt। যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা বেগ পাবা। তাহলে এখন ডিফারেন্সিয়েট যদি করো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 3 হয়, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় তোমার ছিল কত? 8t। মানে t স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসে হলো কত? 2t। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে হয় কত? 8। আর এখান থেকে আসে হলো তোমার কত? 3t স্কয়ার। তাহলে এটা হলো তুমি বেগ পাইলা। বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তাহলে তুমি পাবা কত? ত্বরণ। বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এটা 0 মাইনাস হলো 8 প্লাস 3 দুগুণ হলো 6t। তাহলে দেখো ত্বরণ বের করার সূত্র হলো a is equals to -8 প্লাস হলো কত? 60। এটা একটা প্রসেস যে তুমি ত্বরণ বের করে করতে পারো। আরেকটা প্রসেস আছে, আমরা দুটোই দেখবো একটু একটু করে, ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, আচ্ছা তাহলে যাই হোক, আমাদের এখান থেকে একটু দেখি ত্বরণ বের করলে। এখন টি এর মান তো বলে দেওয়া আছে 4 সেকেন্ডে, টি এর মান 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ড বসায় দেখো তো কত আসে। এ সমান -8 প্লাস হলো তোমার ছিল টি এর মান হলো 4, যদি বসাও 6 × 4 যদি বসাও 24, 8 করলে তোমার ছিল 16 মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে বেশি মনে হচ্ছে রে। আরে যাই হোক, তাহলে এখন তুমি এই ইকুয়েশন থেকে কিন্তু সহজে আমরা ফোর্স বের করতে পারি। ফোর্সের মান বের করা হলো 16 ইনটু হলো কত তোমার? এম এর মান হলো 3, 3 হলো 48 নিউটন। তার মানে তুমি 48 নিউটন বল প্রয়োগ করছো, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করা হল, এই এক্স এর বদলে তুমি হচ্ছে এখন টি বসাও, টি এর বদলে হচ্ছে 4 বসাও, তো দেখো তো কি আসে। আমি এই সাইডে একটু লিখে দেই, 3t মাইনাস হলো কত? 4t স্কয়ার প্লাস হলো t কিউব
এখন হলো 3 ইন্টু হলো কত 4 মাইনাস 4 ইন্টু হলো কত 4 স্কয়ার প্লাস হলো টি কিউব। দেখো তো কত আসে এক্স এর মান। 12 আর 48 গুণ করলে 576। এখানে 528 দেওয়া আছে, কোনো জায়গায় ভুল গেছে? তাহলে হয়তো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা দুই উপায়ে করা যায়, এটা দুই উপায়ে করা যায়। তো যাই হোক, ক্যালকুলেশন করে আমাদের এটা আসছে, আমরা তো জানি বুঝতেছি যে ত্বরণ বের করে ওখান থেকে w = f(x) ওখানে করলেও করা যায়। আর একটা উপায় করা যায়, আমি ওটা এখন করে দেখাবো তোমাদের। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমরা দুটো উপায় করা যায়, আমরা তো একটা উপায় বের করে রাখলাম, আর একটা উপায় আমরা দেখতেছি এখন কিভাবে করা যায়। 576 আসছে তাই না? তাহলে w হলো তোমাদের হলো কত, w = f(x), f এর মান হলো 48 নিউটন আর x এর মান হলো তোমার হলো 12 নিউটন। তাহলে টোটাল গুণ করলে আসবে হলো 576 জুল। যাই হোক, এটা হলো w বের করার ইকুয়েশন, মান বের হয়ে গেল। আর একটা উপায় আছে ইন্টিগ্রেশনের মাধ্যমে, একটু প্রসেসটা দেখো, আমার প্রসেসটা ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের নোটে ওই প্রসেসটাই করে দেওয়া আছে, এই প্রসেসটা আমি করে দিলাম, কিন্তু নোটে অন্যটা করে দেওয়া আছে, আমি একটু সেটা করে দিচ্ছি। আচ্ছা, তো দেখো আমাদের x এর একটা ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, dx ভাগ হলো dt সমান, আমরা কিন্তু এটা বলতেই পারি যে 3t মাইনাস হলো কত তোমার 4t স্কয়ার প্লাস হলো কত তোমার t কিউব, তাই না? এটা তো হওয়ার কথা না রে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসে, এইভাবে লেখা আছে আর কি। যাই হোক, তাহলে এখান থেকে 3 মাইনাস হলো কত 8t প্লাস হলো তোমার ছিল দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমাদের dx = কি লেখা যায়? dt নিচে আছে, উপরে হলো কোটিদ্বয় অন্তর, নিচে হলো ভুজদ্বয় অন্তর, এটা কিন্তু ডিফারেনশিয়াল অপারেটর না। ঠিক আছে, আমাদের তো dt কে আমি ওই পাশে নিয়ে যেতেই পারি, অপারেটর ভাঙবে। অনেকে আবার জিজ্ঞেস করে ভাই অপারেটর তো ভাঙা যায় না, আপনি ভাঙলেন কেন? এটা তো অপারেটর না। উপরে হলো কোটিদ্বয় অন্তর, নিচে হলো ভুজদ্বয় অন্তর, dt কে আমি আসলে এই পাশে লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার ছিল dx এর একটা ইকুয়েশন, এইভাবে তুমি রেখে দাও। আচ্ছা, এখন আমাকে আসো বলো তো, কাজ বের করার জন্য আমরা এখন কি করতে পারি? কাজ যদি বের করতে চাই তাহলে আমরা সেখান থেকে কি করতে পারি? কাজ তা প্রসেস তো ঘুরে ফিরে একই আসছে, তাহলে অ্যান্সার মিলবে না কেন? কাজ dw = হলো তোমার f dx, f এর বদলে লেখা যায় ma dx। আবার দেখো এখান থেকে একটু ma dx এর বদলে দেখো তো এই পুরো টার্মটা বসানো যায় না? dx এর বদলে এই পুরো টার্মটা, ওটা তো সহজ, এটা তো আরো বেশি কঠিন মনে হচ্ছে আমার কাছে। এতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব ঢুকে যাচ্ছে আর এর মধ্যে। আবার এখন এর মান লাগবে, তো এর মান ঘুরতে গেলে তো ওটাই আসতেছে আমার। আচ্ছা যাই হোক, যখন করতেছি করে দিই, যখন করতেছি করেই দিই। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার হচ্ছে দেখো, আমরা dx এর বদলে এখানে লিখলাম, কারণ আমরা t কে নিচ্ছি সাপেক্ষ হিসাবে, কারণ আমার লিমিট দেওয়া আছে 0 থেকে 4, যেটা সেটা হলো তোমার t এর সাপেক্ষে লিমিট দেওয়া আছে, এজন্য আমি সেটা t এর সাপেক্ষে নিয়ে নিলাম অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন m তো হলো কনস্ট্যান্ট 3 কেজি, ওর মান তো দেওয়াই আছে, m টাকে তাহলে এই ইন্টিগ্রেশনের বাইরে থেকে বের করে এখানে লেখো। কিন্তু সমস্যা হলো ত্বরণ তো দেওয়া নাই। একটু আগের অঙ্কে দেওয়া, দেখো তো ত্বরণ বের করার ইকুয়েশন এইরকম ছিল না, -8 + 3t না কি জানি আসছিল, কত আসছিল 60 না? আচ্ছা, এই যে ত্বরণ, এই যে এই আগের প্রসেসে যখন করছিলাম তখন দেখো ত্বরণ বের করার ইকুয়েশন এটা ছিল, তাহলে ত্বরণের বদলে বসাও -8 + 60, 3 মাইনাস হলো কত 8t প্লাস হলো কত 3t² dt। এখন লিমিট তুমি বসাবা 0 থেকে 4। ঠিক আছে, এখনকার কাজ হলো দেখো, এখন কাজ সহজ কঠিন নেই, আর সহজ হয়ে গেছে।
এটা দ্বারা ভিতরে গুণ করে দিবা, এটা দ্বারা ভিতরে গুণ করবা, গুণ করে যোগ বিয়োগ করে একটা টার্ম আসে, আমি সেই টার্মটা একটু লিখে দিই। এখানে তো টার্ম দেওয়া নাই রে, একবারে লেখা। তো তোমাদের কাজ হলো এখান থেকে দেখো, একটু খেয়াল করে দেখো, কিছু করতে হবে না এখন, জাস্ট খালি গুণ করবা, এখানে গুণ করবা, আর কিছু করতে হবে না। গুণ করে ইন্টিগ্রেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এই দুটাকে আগে গুণ করে দিবা, এই দুটাকে আগে গুণ করে দিবা, গুণ করে দেওয়ার পর এই ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে হয়ে যাবে। তবে আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে আগের নিয়মটাই সহজ, এটা তো দেখলাম ভালোই কঠিন হয়ে গেল। তো যাই হোক, চলো দেখি আরেকটা অঙ্ক করি। এটা বাদ দাও, ওই আগের নিয়মটাই করো। এটা কেন জানি আমার কাছে অতটা পছন্দ হলো না, একটু ভালো কঠিন। যারা ইন্টিগ্রেশন একটু ভালো পারো তারা না হয় করো, আর যারা একটু সমস্যা আছে তারা আগেরটাই করো। তাহলে এখানে কি বলছে, 100 মিটার পার সেকেন্ড গতিবেগ সহ একটি 50 কেজি ভরের গোলাকে, ওই যে কামানের মুখ থেকে হয়তো বা গোলাকে খাড়া উপরের দিকে তোমার হচ্ছে নিক্ষেপ করা হলো। তো গোলা তো তোমার হচ্ছে বারুদ টাইপ, কিছুক্ষণ পর সেটাতে বিস্ফোরণ ঘটবেই, হয়তো বা আসমানে যদি ফাটা যায় ফাটে গেল, না হলে কোনো একটা শত্রু ঘাঁটিতে যায় হয়তো ফাটবে। তো যাই হোক, বলছে 6 সেকেন্ড পর গোলাটি বিস্ফোরণের ফলে 2 টুকরা হয়ে গেছে। বিস্ফোরণ করে 2 টুকরা, আসলে 2 টুকরা তো না, হাজার হাজার টুকরা হয়, কিন্তু আমাদের অঙ্ক সুবিধার্থে আমরা 2 টুকরা হিসাব করতেছি। 2 টুকরা হয়ে গেল। 18 কেজি ভরের একটি টুকরা 80 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুটে গেল। এটা হলো উদ্দীপক দেওয়া আছে। তার মানে 18 কেজি যদি একটা গোলা হয়ে থাকে, মানে 50 কেজি একটা যদি গোলা হয়, 18 কেজি একটা টুকরা, তাহলে অপরটা তো তোমার 32 কেজি, বোঝা যাচ্ছে। 2 নাম্বার যে টুকরাটা সেটা হলো তোমার 32 কেজি হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো একটু খেয়াল করে, ভর হলো 50 কেজি, হয়েছে কয় টুকরা? 2 টুকরা। এক টুকরার ভর হলো তোমার ছিল কত? 18 কেজি। তাহলে আর এক টুকরা ভর কত তোমার? 32 কেজি। অটোমেটিক কিন্তু তোমার জানা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে দেখো বলে দিচ্ছে হলো তোমার V1, প্রথম এই টুকরার জন্য ভর দেওয়া আছে তোমার, আসলে বেগ দেওয়া আছে V1, তাহলে V2 বের করাটা কিন্তু খুব একটা কঠিন হবে না। আচ্ছা, তাহলে আসো এখানে ক নাম্বার প্রশ্নটা বলছে, বিস্ফোরণের পরে
ঊর্ধ্বমুখী গোলাটি 6 সেকেন্ড পর ঊর্ধ্বমুখী বেগ কত? ঊর্ধ্বমুখী বেগ কত? তাহলে বিস্ফোরণের পরে ঊর্ধ্বমুখী গোলাটি 6 সেকেন্ড পরে ঊর্ধ্বমুখী বেগ, তার মানে যে উপরের দিকে যে 6 সেকেন্ড ওই যে উপরের দিকে যাচ্ছে, গোলাটাকে উপরের দিকে ভেঙে উপরের দিকে যাচ্ছে, তার 6 সেকেন্ড পর তার বেগ বের করতে বলছে। তাহলে 6 সেকেন্ড পর বেগ কত হবে? দেখি বের করো তো। 6 সেকেন্ড পর বেগ কত হচ্ছে? বলো 6 সেকেন্ড পর বেগ কত হবে? পারতিস না? এরে সূত্র হলো v ইকুয়ালস টু v নট মাইনাস হলো তোমার হলো কত vt। 21 কই খুঁজে পাচ্ছি না, কার কথা আসছে? 21 আসছে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, ভি নট এর মান দেওয়া আছে হলো তোমার ছিল 80 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। 80 মাইনাস জি এর মান হলো 9.8 ইন্টু 6 করে দেখো 21 পয়েন্ট কত জানি বললা? 21.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা তো গ নাম্বার প্রশ্ন। 2 নাম্বার খ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার যেটা বলা হয় আর কি, বিস্ফোরণের ফলে যে ভরবেগের সংরক্ষণশীলতা তোমার এখান থেকে প্রযোজ্য হবে কি হবে না বলো তো দেখি। এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো, একটা গোলা ভেঙে কিন্তু দুটা হয়েছে, ঠিক আছে? এর আগের ক্ষেত্রে কিন্তু ছিল উল্টা হিসাব। এর আগে কিন্তু ছিল তোমার দুইটা বস্তু যা সংঘর্ষ করে বা তিনটা বস্তু যে নৌকার গোলয় যেটা করাইছি সেখানে তিনটা বস্তু ছিল, তো এখানে কিন্তু উল্টা হিসাব, একটা গোলা ভেঙে কিন্তু দুইটা টুকরো হয়েছে। বলো বিস্ফোরণের ফলে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে না হবে না? কারণ কি? এইখানে হলো তোমার, হ্যাঁ এটা একটা ফ্যাক্টর কাজ করবে যে বাইর থেকে কোনো কিছু ভরটর দেওয়া হচ্ছে না, একটা বস্তুর মধ্যে সব কাহিনী ঘটছে। একটু খেয়াল করে দেখো, তোমার একটা টাইপের অঙ্ক তোমরা করছো যে দুটো বস্তু মিলিত হয়ে একটা বস্তুতে পরিণত হচ্ছে, এরকম কিন্তু তোমরা অঙ্ক করে আসছো। তার মিলিত হওয়ার পর তার বেগটা হিসাব, এবার উল্টা হিসাব, একটা বস্তু ভেঙে দুটো হয়েছে, ঠিক আছে? এটা একটা ফ্যাক্টর কাজ করবে। আর একটা ফ্যাক্টর হলো যখন রানিং অবস্থায় আছে, যখন যে তোমার হচ্ছে যে গোলাগুলা যখন এরকম থাকতো, এরকম যখন রানিং অবস্থায় যখন থাকতো তারা, এদের যখন রানিং অবস্থায় যখন আছে তখন এদের উপর কিন্তু বাইরে থেকে কোনো ধরনের বল কিন্তু প্রযুক্ত হইতো না। একটা বলে হয়তো বা তাকে গতিশীল করে দিছো প্রাথমিক অবস্থায়, তুমি একটা বলে তাদেরকে কি করে দিছিলা? গতিশীল করে দিছিলা, ঠিক আছে? কিন্তু অলওয়েজ কিন্তু কোনো জায়গায় কিন্তু বলে দেওয়া থাকে না যে এই গোলার উপর 10 নিউটনের একটা বল প্রয়োগ করা হচ্ছে, এরকম কিন্তু দেখবে কোনো জায়গায় বলা হয়নি। যদি এরকম কন্ডিশন যদি বলে দেওয়া থাকে বাইর থেকে বল প্রয়োগ করা হচ্ছে, তখন আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমাদের যে ভরবেগের যে সংরক্ষণশীলতা হওয়ার জন্য যতগুলো অঙ্ক করছো, বস্তুর ভর দেওয়া আছে এবং তার বেগ দেওয়া আছে শুধু, আর কোনো কিছুই দেওয়া নাই যে বাইরে থেকে কোনো বল দিচ্ছি বা তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, এমন কিন্তু কিছু বলে দেওয়া হয়নি। যদি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয় তাহলে কখনোই ভরবেগের সংরক্ষণশীলতা থাকবে না।
কারণ যখন সংঘর্ষ হবে এমন হতে পারে সংঘর্ষ হওয়ার পর আমার বলের মান বেশি, আমি তাকে ঠেলে নিয়ে চলে যাবো, তাদেরকে মুক্তভাবে আমি মুভ করতে দিইনি। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু যখন গোলাটা বিস্ফোরণ হচ্ছে বাইর থেকে কিন্তু কোনো বল এখানে কোনো ক্রিয়াশীল নাই। একটা বস্তুকে নিক্ষেপ করছো, গোলাকে কামানের সাহায্যে নিক্ষেপ করে তাকে আসমানে পাঠাই দিছো, আকাশে পাঠাই দিছো, ওই আকাশের মধ্যে যাবতীয় সব কাহিনী ঘটতেছে, ফাটে গেছে বা কিছু একটা হয়েছে, সব আসমানের মধ্যে হয়েছে, কিন্তু বাইর থেকে কোনো ধরনের বল তোমার প্রযুক্ত হয়নি। এখন তোমরা হয়তো বলে উঠতে পারো ভাই ওখানে তো বাতাসের ঘর্ষণ আছে, অভিকর্ষ বল আছে, এটা তো আমরা নেগলেক্ট করে চলি, এগুলো তো আমরা নেগলেক্ট করে চলি। আমরা তো সবসময় আইডিয়াল হিসাব করে চলি, যে আদর্শ ক্ষেত্র হিসাব করে চলি। আদর্শ বলে তো আসলে কোনো ক্ষেত্র নাই, তারপর আমরা হিসাব করে চলি আদর্শ হিসাব। ঠিক আছে, তো যাই হোক আমাদের ওগুলো দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো এখানে বাইক থেকে কোনো ধরনের বল প্রযুক্ত হবে না। বাইক থেকে কোনো ধরনের বল প্রযুক্ত না হওয়ার কারণে এখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে এখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি? mu is equals to m1 v1 plus m2 v2। এখন কেন এটা লিখলাম? আমরা তো সবসময় লিখতাম m1 u1 plus m2 u2। হ্যাঁ সেটা লিখতাম, সেটা দুটো বস্তু ছিল। এবার আদি অবস্থায় বস্তু খালি একটা, কামানের গোলা একটা ভেঙে দুটাতে কনভার্ট হয়েছে। সেটা হলো একটা হলো কত, এই যে 18 কেজি, আর একটা হলো কত 32 কেজি। তাহলে v2 হলো তোমার হলো 32 কেজি হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখি 100 কেজি 100 মিটার পার সেকেন্ড বেগে, এটা হলো 50। এটা হলো 100 ইজ ইকুয়ালস টু m1 এর মান কত 18 কেজি ইনটু v1 এর মান হলো কত জানি বের করছিল 21.2 মাইনাস m2 এর মান হলো 32 ইনটু v2 বের করো। তাহলে v2 এর মান কত হবে বলো? প্লাস মাইনাস সহ বলবে। মাইনাস আসছে, কেন মাইনাস আসছে তাহলে বলো এখন, আমি কেন বলবো? ও এখানে মাইনাস না, এটা প্লাস হবে, এটা হুট করে মাইনাস করে গেছে, এটা প্লাস হবে, সবই তো প্লাস। রে আল্লাহ, এটা শূন্য বেশি পড়ে গেছে, মানুষের কম হয়, আমি এবার বেশি বেশি দিলাম। দেখো কত আছে 144। সত্যি সত্যি এতগুলো আছে? প্লাস তো মাইনাস? তাহলে মানে প্লাস তাহলে আসা মানে তাহলে আসলে কি, দেখো এটা উপরের দিকে উঠছে, এটা উপরের দিকে উঠছে, এটা হলো তোমার কোন দিকে উপরের দিকে, তার মানে সংঘর্ষ যেগুলো হচ্ছে সব উপরের দিকে, কোনো আর নিচের দিকে পড়বে না। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে না 50 কেজি ভরের একটা গোলাকে, এই যে 100 মিটার পার সেকেন্ড গতিবেগ সহ একটি 50 কেজি ভরের একটা গোলাকে। আর এটা হলো তোমার গেছে হলো তোমার শুধু 2 নাম্বার যেটা ছিল সেটা হলো 6 সেকেন্ড পর। এখানে মনে ভুল গেল রে, এখানে 80 হবে, এখানে 80 হবে রে। এই যে বেগটা বের করছে সেটা তো 6 সেকেন্ড পর, মানে ভেঙে যাওয়ার পর, গোলাটা যখন ভেঙে যাওয়ার 6 সেকেন্ড পর তুমি বেগটা নিচ্ছে, এটা ভুল গেছে, এখানে 21 হবে। তাই তো বলো অত বেগ কেন হয়। আমরা আরেকটু খেয়াল করো, এখানে 80 হবে। 80 হলো তোমার হচ্ছে এত ভরের একটি টুকরা 80 মিটার বেগে ভেঙে গেছে। ঠিক আছে, আর তুমি যেটা লিখলে 21, সেটা তো তোমার হচ্ছে ওই 6 সেকেন্ড পর। তো 6 সেকেন্ড পরে তুমি তো বেগ হিসাব করতেছো না, তুমি তো ভাঙার মুহূর্তে হিসাব করতেছো। দেখো তো কত আসে এবার। তাই তো বলো অত কেন আসবে, একটাতে 21, এবার কত 25, তাও তো ঘুরে ফিরে একই আসলো। চলো রাউন্ড যদি যা আসে তাই হবে। তাহলে কত আসে তাহলে 100 প্লাস না মাইনাস? তাহলে যেহেতু প্লাস আসে তাহলে প্লাস মানে উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে না। ঠিক আছে, তো যাই হোক আমাদের মোটামুটি এই হলো ভরবেগের। আর কোনো অঙ্ক আছে আমাদের? আর যে অঙ্কগুলো আছে একটু তোমাদের বইও আছে কিছু, আমার বইয়ের অঙ্ক কিছু করালাম। তো ওই ইন্টিগ্রেশনের অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু তোমাদের বইয়ে ছিল, ইসাক স্যারের বইয়ে
ভরবেগের সংরক্ষণশীলতার যে টপিকটা আছে তার লাস্ট অঙ্কটা হলো তোমার ওই ইন্টিগ্রেশন দিয়ে করা, ঠিক আছে? তো যাই হোক ওটা একটু দেখে নিবা তোমার আসলে ইসাক স্যারের বই থেকে। ওটা ইসাক স্যারের বইয়ে ছিল। আর এটা হলো একটা বোর্ড কলেজে আসা প্রশ্ন, যে বিস্ফোরণটা আছে না, এটা হলো একটা কলেজে ওই যে টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো হয় না, ওইখানে আসা। তো প্রশ্নটা আমার ভালো লাগছিল, সেখান থেকে দেওয়া। তো মোটামুটি আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। আগামী দিন আমরা ছিল ঘাত বল করব, ঠিক আছে? আগামী দিন আমাদের টপিক হলো ঘাত বল। হ্যাঁ বলো বলো। ওই যে গ্রুপে মনে হয় বলছিলাম একবার, ওই যে তোমার 5:30টার থেকে আসো। 5:30 থেকে মানে না, ওই যে সন্ধ্যা কেন, 5:30 সন্ধ্যা হয় আসরের নামাজের পর পর। আচ্ছা।